আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সালোক সংশ্লেষণ কি এবং এই সালোক সংশ্লেষণ কিভাবে হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। এতে করে চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আসবে তা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমরা আগের ক্লাসগুলোতে জেনে এসেছো যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার নিজের খাদ্য তৈরি করে সেই প্রক্রিয়াকেই বলা হয় সালোক সংশ্লেষণ। ক্লাসে আমরা সেইটাকেই শুধু একটু ডিটেইলে দেখব। এই সালোক সংশ্লেষণ মূলত হয়ে থাকে উদ্ভিদের যে সবুজ অংশ আছে সেই সবুজ অংশগুলোতে। যেমন উদ্ভিদের পাতাগুলা কি হয়, সবুজ হয়। তো এই পাতার মধ্যে সালোক সংশ্লেষণ হয়। তো পাতার একটা নির্দিষ্ট স্থানেই কেবলমাত্র সালোক সংশ্লেষণ হয়, সেটা হচ্ছে যে উদ্ভিদের পাতার মধ্যে মেসোফিল টিস্যু থাকে, সেই মেসোফিল টিস্যুর মধ্যেই মূলত সালোক সংশ্লেষণ হয়। তাহলে এই সালোক সংশ্লেষণটা কিভাবে হয় এখন আমরা সেটা দেখব। তাহলে সালোক সংশ্লেষণ হতে হলে দুইটা জিনিসের উপস্থিতি লাগবে, সূর্যের আলো লাগবে এবং ক্লোরোফিল লাগবে। আমরা জানি উদ্ভিদের যে সবুজ অংশ সেখানে আমাদের কি আছে, ক্লোরোফিল আছে। তাহলে সবুজ পাতার মধ্যে ক্লোরোফিল থাকে এবং দিনের বেলা যখন সূর্য থাকে তখন কি হয়, সেখান থেকে সূর্যের আলোটা আসে। তো সূর্যের আলো এসে যখন এই পাতার মধ্যে পড়ে, তো এই যে ক্লোরোফিলটা আছে, এই ক্লোরোফিল কি করে, এই সূর্যের আলোটা শোষণ করে। এই সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তা এখানে কি হয় দেখো, এই উদ্ভিদের যে শিকড় থাকে বা মূল থাকে, যেটা কোথায় থাকে, মাটির নিচে থাকে। তো মাটির নিচে কি থাকে, পানি থাকে। সেই মূলের মাধ্যমে উদ্ভিদ পানিটা কি করে, তার শোষণ করে এবং সেটা জাইলেম টিস্যুর মাধ্যমে সেটা পৌঁছে যায় হচ্ছে উদ্ভিদের পাতার মধ্যে। এবং উদ্ভিদের যে পাতা থাকে সেই পাতার মধ্যে থাকে পত্ররন্ধ্র বা ছিদ্র। এই ছিদ্রের মাধ্যমে পরিবেশ থেকে পাতা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে পাতার মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড এবং পানি এসে পৌঁছায়, এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি দ্বারা উদ্ভিদ তার নিজের খাদ্য যে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ সেটা তৈরি করে। সেটা কিভাবে তৈরি করে, উদ্ভিদ সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে তার যে নিজের খাদ্য গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য সেটা প্রস্তুত করে। আর এই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে এখান থেকে আমরা সালোক সংশ্লেষণের যে সংজ্ঞাটা, যেহেতু আদর্শ সংজ্ঞা, সেটা বলতে পারি যে প্রক্রিয়ায় সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদ পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। নিচে দেখো এখানে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া সেটা দেওয়া আছে, যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন তৈরি করে। তো আমাদের এই যে গ্লুকোজ যেটা C6H12O6, এটাই মূলত উদ্ভিদের যে নিজের খাদ্য সেটা বা শর্করা জাতীয় খাদ্য। আর এখানে এই বিক্রিয়ার উপজাত হিসাবে তৈরি হয় 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন। তো আমরা আগেই বলেছি সালোক সংশ্লেষণের পদার্থস্থান হচ্ছে এই যে পাতার মধ্যে মেসোফিল টিস্যু থাকে, সেই মেসোফিল টিস্যু। এখন উদ্ভিদ এই যে খাদ্যটা তৈরি করলো, তার তৈরিকৃত এই খাদ্যের সে নিজের প্রয়োজনীয় অর্থাৎ বিভিন্ন বিপাকীয়, তার মধ্যে বিভিন্ন বিপাক ঘটে সেখানে সে ইউজ করে। অর্থাৎ উদ্ভিদ এই যে খাদ্য তৈরি করছে সেই খাদ্যটা সে নিজের প্রয়োজনে ইউজ করে বা ব্যবহার করে, এবং অবশিষ্ট যে মানে উদ্ভিদের প্রয়োজন শেষ হওয়ার পরে যে খাদ্যটা অতিরিক্ত পড়ে থাকে বা অবশিষ্ট অংশ, সেই অবশিষ্ট অংশটা উদ্ভিদ ফল, মূল বা কাণ্ড হিসেবে সঞ্চয় করে রাখে। আর সেই সঞ্চিত খাদ্যই আমরা যে প্রাণীরা আছি সেই প্রাণীরা খেয়ে বেঁচে থাকি। যেমন আমরা আম, জাম, কাঁঠাল, লিচুগুলা দেখি, এগুলা কি উদ্ভিদের ফল? এটা কীভাবে আসছে? তো উদ্ভিদ যখন এই যে তার অবশিষ্ট যে খাদ্যটা ছিল সেখান থেকে সে ফল রূপে এটা সঞ্চয় করেছিল, সেটা পাইছিলাম। একইভাবে আমরা যে মিষ্টি আলু চিনি, সেটা কি একটা উদ্ভিদের মূল। তো সেখানে এই মূলের মধ্যে সে অবশিষ্ট খাদ্য সঞ্চয় করেছিল, সেটা আমরা খাইছিলাম। একইভাবে শাক জাতীয় যেগুলো আছে সেগুলোর কাণ্ড আমরা খাই। তো এগুলো হচ্ছে উদ্ভিদের সঞ্চিত অংশ, যেগুলো খেয়ে আমরা
বেঁচে থাকি। তাই এই প্রাণীকুল বা আমরা যারা প্রাণী আছি, এই প্রাণীরা উদ্ভিদের উপরে খাদ্যের উপর নির্ভরশীল। এতক্ষণ আমরা যে উদ্ভিদ দেখলাম সেই উদ্ভিদ মূলত স্থলজ উদ্ভিদ, মানে স্থলে আছে। এখন ভাইয়া জলের মধ্যেও তো উদ্ভিদ থাকে, তাই না? তাদের কি সালোকসংশ্লেষণ হয় না? তারা কি খাদ্য তৈরি করে না? তারাও করে। কিভাবে করে? তারা তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথায় পায়? পানির মধ্যে কি থাকে ভাই? পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে এখন, এবং সেটাকে কাজে লাগায় এবং পানির মধ্যে সূর্য আলো প্রবেশ করে। ফলে যে জলজ উদ্ভিদগুলো আছে, জলের নিচে যে উদ্ভিদগুলো আছে, সেগুলোও সালোকসংশ্লেষণ ঘটায়। তাহলে এখন দেখো কোন উদ্ভিদ আসলে সালোকসংশ্লেষণ বেশি ঘটায়। আমাদের যে নর্মালি স্থলভাগে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%, এবং জলের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হচ্ছে 0.3%। তাহলে যে কার্বন ডাইঅক্সাইড বেশি পাবে সেই তো বেশি সালোকসংশ্লেষণ ঘটাতে পারবে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড লাগে। তাহলে এই জন্য জলে যে উদ্ভিদ আছে, জলজ উদ্ভিদ, সেই জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ হারটা স্থলজ উদ্ভিদের থেকে বেশি। এখন দেখো সালোকসংশ্লেষণ, এখন কার্বন ডাইঅক্সাইড বেশি হলেই কি আসলে সালোকসংশ্লেষণ বেশি হয়? না। কার্বন ডাইঅক্সাইড যখন অত্যাধিক মাত্রায় বেড়ে যায় তখন কি হয়, এই পাতার মধ্যে অম্লত্বটা বৃদ্ধি পায়, ফলে সালোকসংশ্লেষণ হারটা কমে যায়। এবং সেটা যদি আর অনেক মাত্রা বেশি হয়ে যায় সেক্ষেত্রে সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত যদি বৃদ্ধি পায় তার সাথে সালোকসংশ্লেষণ এর যে হারটা সেটা বৃদ্ধি পাবে। কিন্তু অত্যাধিক মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে সালোকসংশ্লেষণ বন্ধ হয়েও যেতে পারে। তবে এক্ষেত্রে এই জলজ উদ্ভিদ এবং স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইড সেটা নির্দিষ্ট মাত্রার ভিতরেই থাকে। তাই এই জলজ উদ্ভিদের যে সালোকসংশ্লেষণের হার সেটা স্থলজ উদ্ভিদের থেকে বেশি। এ ছিল আজকের ক্লাস, সালোকসংশ্লেষণ সব কিছু। আগামী ক্লাসে আমরা দেখব যে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমার মতামত জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আল্লাহ হাফেজ।